রুদ্র হাসলো। ওর দৃষ্টি এখন আকাশের দিকে স্থির। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এখন অন্য কথা ভাবছে সে। সবুজ আর সবুজ আর খোকনকে ও নিজেই খুন করেছে। সবুজের অর্ডার নিয়ে চিন্তার কিছু নেই। পুলিশ বুঝে গেলেও কোনো প্রমাণ পাবে না। খোকনের ক্ষেত্রেও তাই। কিন্তু এই তৃতীয় খুনটা কে করলো আর কেন? বাইরের দলের কেউ, নাকি দলের মধ্যেই রয়েছে কোনো গোলগাল গোপন শত্রু? গুলশান থানা। নিজের কক্ষে চেয়ারে বসে আছে ইন্সপেক্টর আজিজ রহমান। গতরাতে ঝুম বৃষ্টি হয়েছে, যার ফলে সকালের আবহাওয়াটা বেশ ঠান্ডা। আপাতত তার হাতে কোনো কাজ নেই। সবুজের মৃত্যু, খোকনের নিখোঁজ হওয়া আর তৃতীয় খুনটা নিজেই ভাবছিল সে। যদিও খোকন নিখোঁজ হয়েছে এখনো 2 দিনও হয়নি, হতে পারে কোথাও একটা আটকে গেছে, চলে আসবে। কিন্তু বাকি খুন দুটো? আসতে পারি? আওয়াজ শুনে চমকে উঠল অফিসার। গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছিল। হঠাৎ ডাকে চমকে উঠেছে। মুখে অনুভূতি চাইলেও আসতে পারি কথাটা বলতে বলতেই ভেতরে ঢুকে পড়ল রুদ্র। ইন্সপেক্টরের বলার অপেক্ষা না করেই একটা চেয়ার টেনে বসলো। পায়ের ওপর পা তুলে বলল, বাবা বললে আপনি স্মরণ করেছেন। হঠাৎ ব্রেকফাস্ট করাবেন নাকি? আজিজ ভ্রু কুচকালো। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো রুদ্রের ঔদ্ধত্য। সোজা হয়ে তাকালো ওর মুখের দিকে। রুদ্র নির্বিকার ভঙ্গিতে পায়ে পা তুলে বসে আছে। তার মধ্যে চিন্তিত কিংবা বিচলিত হওয়ার কোনো লক্ষণ মাত্র নেই। নিজের বাবার মতোই যে দৃঢ় আত্মবিশ্বাসী সত্তাটা পেয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজিজ বলল, সে করাতে পারি বই কি করবে? রুদ্র নির্বিকার থেকেই বলল, ধন্যবাদ, কিন্তু আমি খেয়ে এসছি। চা কফিরও প্রয়োজন নেই, কাজের কথা আছে। ইন্সপেক্টর আজিজ মাথা নাড়ালো। টেবিলের উপর দুটো হাত রেখে বলল, গত পরশু রাতে তোমাদের ব্যবসার কর্মচারী সবুজের ঘরের বাথরুমে ওর লাশ পাওয়া গেছে। ভরা বালতিতে মুখ ডোবানো অবস্থায় পড়েছিল ডেড বডিটা। রুদ্র একই ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, শুনেছে, বাবা বলেছে আমায়। তো ছেলেটাকে কেন মারলে রুদ্র? একদম শান্ত কণ্ঠে বলে উঠল আজিজ। তার উদ্দেশ্য ছিল হঠাৎ প্রশ্নটা করে রুদ্রকে চমকে দেওয়া। ওর প্রতিক্রিয়া দেখে বোঝার চেষ্টা করা যে খুনটাই আদেও রুদ্রের কোন হাতা ওর প্রতিক্রিয়া দেখে বোঝার চেষ্টা করা যে খুনটায় আদেও রুদ্রের কোনো হাত আছে কিনা। কিন্তু রুদ্রের মুখভঙ্গিতে বিন্দুমাত্র পরিবর্তন পরিলক্ষিত হলো না। শুধু ভ্রুজোড়া সামান্য কুঁচকে ফেলল সে। নিজের কণ্ঠে কৃত্রিম বিরক্তি মিশিয়ে বলল, মানে? হতাশ হলো আজিজ। ছেলেটা অত্যাধিক চালাক। ওনার সেই বাচ্চা বাচ্চা টেকনিক আর যাই হোক রুদ্র আমেরের উপর খাটবে না। তবুও আরেকটু বাঁচিয়ে দেখতে আজিজ বলল, সবুজের খুনটা তো তুমিই করেছো, এবং গতকাল বিকেলে তোমাদের আরেক কর্মচারী স্বপনের লাশ পাওয়া গেছে লেকের ধারে। সেটাও নিশ্চয়ই তোমার কাজ। ভুল বললাম? হাসলো রুদ্র। আঙ্গুল দিয়ে নাকের ডগাটা ঘষে নিয়ে বলল, নিঃসন্দেহে ভুল বলেছেন, এবং সম্পূর্ণ লজিক ছাড়া কথা বলেছেন। আমাদের কর্মচারীকে মেরে আমার কি লাভ? আমাদের সেটাই প্রশ্ন, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে রুদ্র। এমন কথা শুনেও কোনো রকম ব্যতিক্রম প্রতিক্রিয়া এলো না রুদ্রের কাছ থেকে। বরং ঠোঁটের হাসির রেখাটা সামান্য বড় করে বলল, ভালো, তাহলে তো এত কথার কোনো প্রয়োজনই নেই। প্রমাণ পেশ করে অ্যারেস্ট ওয়ারেন্ট আনুন আর আমার লকআপে ঢুকিয়ে দিন। চোয়াল খানিকটা শক্ত হয়ে উঠল আজিজের। বলল, একটু বেশি চালাক তুমি, কিন্তু একটা কথায় মাথায় রেখো, কোনো কিছুই চিরস্থায়ী নয়। রুদ্র কোনো জবাব দিল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্সপেক্টরের দিকে। ঠোঁটে এখনো সেই ধূর্ত হাসি, যেই হাসিটা ইন্সপেক্টরের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রুদ্র মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছে পুলিশকে জব্দ করতে পেরে। রুদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেই আজিজ বললেন, গত পরশু বিকেলে কোথায় ছিলে রুদ্র? শহরের বাইরে। কেন? কাজ ছিল। কাজ? কি কাজ? ব্যবসায়িক কাজ। ডিটেলসে বলার মতো কিছু না, কিন্তু বাইরে যে ছিলাম তার প্রমাণ চাইলে দিতেই পারি। অনেকদিনের সম্পর্ক আমাদের, খালি হাতে ফেরাবো না আপনাদের। হাঁক ছেড়ে ডাকলো কনস্টেবলকে। রুদ্র বসে আছে চুপচাপ।
ওর মুখভঙ্গি এমন যেন ভীষণই একঘেয়ে একটা সিনেমা চালিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতেও ইচ্ছুক নয়, তবুও বাধ্য হয়ে দেখতে হচ্ছে। কনস্টেবল দ্রুত একটা স্বচ্ছ প্লাস্টিক শিটের মতো দেখতে পেপার নিয়ে এলো। সেটাকে রুদ্রের সামনে বিছিয়ে রাখলো লোকটা। রুদ্র একঘেয়ে কোনো বস্তু দেখার মতো দৃষ্টি নিয়েই দেখলো কাগজটাকে। আজিজ অনেকটা আদেশের সুরে বলল। পেপারের উপর নিচের হাত দুটো রাখো। রুদ্র কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ইন্সপেক্টর আজিজের দিকে। আজিজের চোখে চোখ রেখেই অলস ভঙ্গিতে হাত রাখলো পেপারটার ওপর। আজিজ ইশারা করতেই হাতটা উপরে উঠিয়ে অনেকটা কৌতূহলের ছলে বলল। আপনার চোর পুলিশ খেলা শেষ? হেসে ফেললো ইন্সপেক্টর আজিজ, মাথা নাড়িয়ে বোঝালো। তুমি একটা জিনিসই বটে, আপাতত শেষ, প্রয়োজন পড়লে ভবিষ্যতে আবার না হয় খেলা যাবে। রুদ্রও হাসলো, চুপচাপ উঠে দাঁড়ালো। কোন রকম সৌজন্যতা না দেখিয়েই বেরিয়ে গেল কক্ষ থেকে। আজিজ সেদিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। রুদ্রের ভাবভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে এবারের অতিরিক্ত ঠান্ডা মাথায় নিখুঁতভাবে নিজের কাজ সেরেছে। অর্থাৎ এবারেও সে কিচ্ছু করতে পারবে না, তবে ব্যর্থ চেষ্টা তো তাকে করে যেতেই হবে। এটাই তো তার কাজ। বিছানায় উপর হয়ে শুয়ে আছে জ্যোতি, গালে হাত দিয়ে পা দোলাতে দোলাতে গভীর ভাবনায় মগ্ন সে। সামনে গোলাপি মলাটের একটা ডায়েরি খুলে রাখা, যার প্রতিটি পাতায় কেবলই রুদ্রকে নিয়ে নানান কল্পনা জল্পনা মেশানো বাক্য জলজল করছে সেখানে, যা কোনোদিন সামনাসামনি বলতে পারেনি রুদ্রকে। রুদ্র শুনতেই চায়নি। ভালোবাসায় স্নিগ্ধ সেই বাক্যগুলো পড়তে পড়তেই ভাবনায় হারিয়ে যাচ্ছে মেয়েটা। নিজের মনেই হাজার স্বপ্নের জাল বুনে চলেছে। ডায়েরির ভাঁজ থেকে রুদ্রের ছবিটা বের করলো জ্যোতি, চোখে এক সমুদ্র ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল। এই নিষ্ঠুর হৃদয়হীন মানুষটাকেও কেন এতটা ভালোবাসে নিজেও জানে না, শুধু জানে ও ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ছবিটার ওপর হালকা করে ঠোঁট ছুঁয়ে নিজেই লজ্জা পেল মেয়র। চোখ বন্ধ করে আনমনেই হেসে ফেলল। জ্যোতিকে ডাকতে রুমে এসেছিল কুহু। মেয়েটাকে একা একাই হাসতে দেখে একটু অবাক হলো ও। এভাবে একা একা কি দেখে হাসছে, ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য পা টিপে টিপে এগিয়ে গেল। জ্যোতির হাতে ধরে রাখা রুদ্রের ছবিটা দেখে মুখ টিপে হাসলো কুহু। মাথায় হালকা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মুখ দিয়ে শব্দ করার ক্ষমতা তো ওর নেই, তাই হাত দিয়েই জ্যোতির কাঁধ ধরে হঠাৎ ঝাঁকুনি দিল, যাতে জ্যোতি ভয় পেয়ে যায়। হলোও তাই। এত গভীর চিন্তায় মগ্ন থাকায় হঠাৎ দেওয়া ঝাঁকুনিতে ভয়ে এক প্রকার লাফিয়ে উঠল জ্যোতি। ভীত দৃষ্টিতে তাকালো। কুহুকে শব্দহীনভাবে হাসতে দেখে স্বস্তি পেল মেয়েটা। দ্রুত ছবিটা ডায়েরির ভাঁজে লুকিয়ে ফেললো। তারপর চোখ ছোট ছোট করে তাকালো কুহুর দিকে। এখনো বুক কাঁপছে ওর। কুহু সাংকেতিক ভাষায় বলল, লুকিয়ে লাভ নেই, দেখে ফেলেছি ভাইয়ার ছবি। জ্যোতি উঠে বসে কান টেনে ধরলো কুহুর। ঠোঁটে হালকা হাসি রেখেই বলল, পাজি মেয়ে, আর একটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কুহু নিজের কান ছাড়িয়ে হালকা দুলে ঘুরে বসে পড়ল বিছানায়। ঠোঁটে দুষ্টু হাসি। এক পলক জ্যোতির দিকে তাকিয়ে ইশারায় বোঝালো, এত ভালোবাসো আমার ভাইয়াকে? তোমায় তো দেখে মনে হচ্ছে টলমল জীবন, সবটাই রুদ্রময়। জ্যোতি হতাশ হয়ে কুহুর পাশে বসে বলল, কি লাভ তাতে? ও আমার তন্ময় জীবন জুড়ে থাকলেও আমি তোর ওই পাষাণ ভাইয়ের কোথাও নেই। কুহু নীরব রইল। জ্যোতির দু কাঁধে হাত রেখে ঠোঁট ছোঁয়ালো কাঁধে। তারপর ওভাবেই জড়িয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। জ্যোতি বলল, কিছু বলতে এসেছিলি? কুহু সোজা হয়ে বসলো, ইশারায় বোঝালো। বাবা ডাকছে তোমাকে, ওনার ঘরে যেতে বলেছে। সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো জ্যোতি। দ্রুত জর্জেটের শাড়ির আঁচলটা ঠিক করে বলল, এতক্ষণ লাগালি কেন বলতে? এই রে, রাশেদ বাবাকে চা দেওয়ার সময়ও হয়ে গেছে। উফ, কি যে করি মাঝে মধ্যে। এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল জ্যোতি। কুহু তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। একটা গম্ভীর শ্বাস ফেললো। মাথা দুলিয়ে ভাবলো ওর ভাইটা এমন কেন, কতটা ভালোবাসে মেয়েটা ওকে, অথচ ছেলেটা ঠিকভাবে তাকিয়েও দেখে না। জ্যোতিকে দেখতেও তো ভীষণ সুন্দরী, গুণবতীও। ওর রাজপুত্রের মতো ভাইয়ের পাশের একদম যোগ্য রাজকুমারী। বাবা তো জোর করেও ওদের বিয়েটা দিয়ে দিতে পারে না।
বাবা তো জোর করেও ওদের বিয়েটা দিয়ে দিতে পারে নাকি, কেন দিচ্ছে না? নিয়ম মতো নিজের ইজি চেয়ারটাতে গা ছেড়ে দিয়ে বসেছিলেন রাশেদ, চোখ বন্ধ। দলে কিছু মারপ্যাচ চলছে, সেগুলো নিয়েই ভাবছিলেন তিনি। চায়ের কাপ নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো জ্যোতি। খেয়াল করলো রাশেদ চোখ বন্ধ করে আছে, মৃদু গলায় বলল, রাশেদ বাবা, আসবো? রাশেদ নিজের গম্ভীর দৃঢ় কণ্ঠে বললেন। আয়। ভেতরে ঢুকে টি টেবিলের কাপটা রাখলো জ্যোতি। চোখ খুলে সোজা হয়ে বসলেন রাশেদ। চায়ের কাপটা হাতে তুলে নিলেন, জ্যোতির দিকে না তাকিয়েই বললেন। বস। জ্যোতি বিনা বাক্যে রাশেদের পায়ের কাছে বসলো। রাশেদ চায়ের কাপে চুমুক দিলেন। খানিকটা সময় নিয়ে নিজেকে স্থির করে পড়লেন। রুদ্র এসেছে? না, আসেনি এখনো। আবার কিছুক্ষণের নীরবতা চলল। নীরবতা ভেঙে রাশেদ আবার বললেন। এবার বিয়ের কথা ভাবতে পারিস তো? জ্যোতি কি বলবে ভেবে পেল না। সে তো বিয়ের জন্য এক পায়ে রাজি, কিন্তু পাত্র তো একমাত্র রুদ্রই হওয়া চাই। রাশেদ রুদ্রর সাথে ওর বিয়ের কথা পাকা করে ফেললেই তো পারে। কিন্তু মুখে অনেকটা অপ্রস্তুত ভাব নিয়ে বলল, এখনই বিয়ে করতে চাইছি না রাশেদ বাবা। আচ্ছা। খুব সহজভাবে বলে ফেললেন রাশেদ। এর মধ্যেই রাশেদের দরজার সামনে এসে উপস্থিত হলো রুদ্র আমের। এক পলক জ্যোতির দিকে তাকালো। চোখাচোখি হতেই রুদ্র দৃষ্টি সরিয়ে নিল। রুদ্র রাশেদের উদ্দেশ্যে বলল, বাবা আসবো? এসো। রুদ্র ভেতরে এলো। জ্যোতিও দাঁড়িয়ে গেছে ততক্ষণে। রুদ্র জ্যোতির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, বাবা কিছু কথা ছিল আপনার সাথে, প্রয়োজনীয় কথা। রাশেদ বুঝলেন দলের ব্যাপারে কিছু বলতে চাই রুদ্র। সেখানে জ্যোতির উপস্থিতি চাইছে না ও। রাশেদ জ্যোতিকে উদ্দেশ্য করে বললেন, তুই কুহুর কাছে যা, আমার আপাতত আর কিছু বলার নেই। জ্যোতি মাথা নাড়ল। এক পলক রুদ্রের দিকে তাকিয়ে চলে গেল রুম ছেড়ে। রুদ্র গিয়ে দরজাটা আটকে দিল। এরপর এসে বিছানায় বসে বলল। বাবা কথাটা শেষ করার অবকাশ পেল না রুদ্র। তার আগেই রাশেদ আমের নিজের শক্তিশালী কণ্ঠস্বর ব্যবহার করে বললেন, সবুজ, আজ খোকনকে এভাবে কেন মারলে? থমকে গেল রুদ্র। চুপসে বসে রইল একদম। ও চাইনি রাশেদ এটা জানতে পারুক। এদের ব্যাপারেও রাশেদকে কিছু বুঝতে দিতে চাইছিল না। কিন্তু রাশেদ জানলো কি করে? রুদ্র নিজের জবাব সাজিয়ে নিতে নিতেই রাশেদ বললেন, তোমার কি ধারণা তুমি না চাইলে আমি কিছু জানতে পারবো না? জন্ম দিয়েছি আমি তোমাকে, তোমার প্রতিটা শিরা উপর শিরা আমার মুখস্থ। তাছাড়াও তোমাকে রুদ্র আমের আমি নিজের হাতে বানিয়েছি। কাজেই নিজেকে আমার চেয়ে বেশি চালাক মনে করার কোনো প্রয়োজনীয়তা দেখছি না। কথাটা শেষ করে চায়ের কাপে চুমুক দিলেন রাশেদ। রুদ্র বুঝতে পারলো এখন মিথ্যে বলে আর কোনো লাভ নেই। রাশেদ সবটাই জানেন, ভুলটা ওরই ছিল। আগেই বোঝা উচিত ছিল যার কাছ থেকে ও কথা লুকিয়ে গেছিল সে রাশেদ আমের। নিজেকে সামলে নিয়ে রুদ্র বলল, বাবা ওরা। এবারেও রুদ্রকে থামিয়ে দিলেন রাশেদ। বললেন, আমি জানি ওরা কি করেছে, ওদের মৃত্যুদণ্ড দেওয়াতেও কোনো ভুল ছিল না, কিন্তু এরকম মৃত্যু কয়েক সেকেন্ডেও প্রাণ নেওয়া যায় রুদ্র। রুদ্র কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে চুপচাপ। রাশেদ থামতেই রুদ্র বলল, কিন্তু স্বপনকে আমি মারিনি বাবা। আমি সেটাও জানি। বলে চায়ে আর একটা চুমুক দিলেন রাশেদ। রুদ্র তবে খানিকটা চিন্তিত স্বরে বলল। কিন্তু ওকে কে মারলো? রাশেদ খালি চায়ের কাপটা টি টেবিলে রাখলেন। নিঃসংকোচ নির্বিকার কণ্ঠে বললেন, ওকে আমি মেরেছি। রুদ্র নামক এই পাষাণ মানুষটাকে বাধ্য হতে দেখা যায় না। চমক জিনিস কি সে তা জানেই না। সবার ধারণা বাধ্যবাধকতা কিংবা চমক জিনিসটা রুদ্রের জন্য তৈরি হয়নি। তবে একটা মানুষের সামনে রুদ্রের এই দুটো অনুভূতিই বেরিয়ে আসে। তাকে বাধ্য করতে কিংবা চমকে দিতে একমাত্র রাশেদ আমের নামক মানুষটাই পারে। আজও তাই ঘটেছে। রাশেদের কথা শুনে নিঃসন্দেহে ভীষণভাবে চমকে উঠেছে রুদ্র। কারণ বিশেষ কোনো প্রয়োজন না পড়লে নিজের হাতে খুন করেন না রাশেদ। এমন কি প্রয়োজন পড়লো? মুহূর্তের মধ্যেই নিজেকে একদম স্বাভাবিক ফেললো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গিয়ে বলল, কেন? রাশেদ আমের কিছু বললেন না। রুদ্র বুঝতে পারলো রাশেদ একটু সময় নিয়ে বলতে চাইছে। অপেক্ষা করলো ও। বেশ কিছুক্ষণ চুপ থেকে সোজা হয়ে বসলো রাশেদ আমের। ধীরে সুস্থে একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটের মাঝে নিল। নিরুৎসুক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে বলল, সম্মানীয় গুপ্তচর ছিল সে, সবুজ আর খোকনের মতোই, যদিও ব্যাপারটা আগে আন্দাজ করতে পেরেছিলাম আমি।
ভেবেছিলাম তোমায় কিংবা উচ্ছ্বাসকে বলবো। সম্ভবত ওর কপালে সহজ মৃত্যু লেখা ছিল, তাই তো তোমার কানে খবরটা পৌঁছে যাওয়ার আগে আমাদের বৈঠক ঘরে ঢুকে পড়লো পেন ড্রাইভ আর ফাইলটা চুরি করার জন্যে। ভ্রু কুচকালো রুদ্র, একটু ভেবে বলল, ও একা ভেতরে ঢুকলো কি করে? করিডোরে তো আটকে দেওয়ার কথা। সম্ভবত পূর্ব পাশের দেয়াল দিয়ে ঢুকেছিল। বারান্দার টোপকে অনেকদিন সময় নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। তুমি বাড়ি ছিলে না, সেই সুযোগে রাতের মধ্যে ওগুলো চুরি করে এখান থেকে সরে যাওয়ার ইচ্ছে ছিল ওর। চোয়াল শক্ত হয়ে উঠল রুদ্রের। ও অবাক হচ্ছে রাশেদকে এত নির্বিকার ভাবে কথাগুলো বলতে শুনে। রক্ত গরম করে দেওয়া কথাগুলো রাশেদ এত শান্ত নির্বিকার থেকে বলে কি করে? রাশেদ আবার বলতে শুরু করলেন, স্বপ্নের দুর্ভাগ্য ছিল, সৌভাগ্যও বলতে পারো যে ওই সময় আমি গিয়েছিলাম ওই ঘরে আমার ডায়েরিটা নিতে। ও সত্যিটা জানা থাকলেও এখনো এতটা সাহস করে ফেলবে ভাবতে পারিনি আমি। আমাকে দেখে চমকে উঠেছিল, হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি ওই সময় আমি গিয়ে উপস্থিত হব এখানে। বুঝতে পেরেছিলাম ওকে এক মুহূর্তের জন্য জীবিত ছেড়ে দিলে আমাদের পরবর্তী প্রজেক্টের ইনফরমেশন অন্য গ্রুপের কাছে অবশ্যই চলে যাবে, আর সেটা হলে কত বড় ক্ষতি হতো তা তোমার অজানা নয়। তাই বাধ্য হয়ে টেবিলের ঝুড়িতে রাখা ছুরিটা সোজা ওর গলায় চালিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ। ইকবালকে বলেছিলাম লাশটা ফেলে দিয়ে আসতে, ওই হয়তো লোক দিয়ে লেকের পাশে ফেলে দিয়ে এসেছিল লাশটা। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নির্বিকার ভাবে তার করা এক হত্যাকাণ্ড বর্ণনা করলেন রাশেদ। রাগের শিরা ফুলে উঠছে রুদ্রের, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে সে। ওই বিশ্বাসঘাতকটাকে নিজের হাতে মারতে না পারার জন্য চরম আফসোস হচ্ছে। এত সহজ মৃত্যু স্বপনের পাওয়া ছিল না। পারলে এখন মৃত স্বপনকে জীবিত করে আবার নির্মমভাবে হত্যা করত সে, কিন্তু সেটা আর সম্ভব নয়। ভাবলেই সর্বাঙ্গ জ্বলে উঠছে যেন। রাশেদ বললেন, আমরা হত্যা করি শুধুমাত্র প্রয়োজন পড়ে, তাই নিজেদের হিংস্রতা জাহির করার জন্য নয়। রুদ্র, কতবার বোঝাবো এটা তোমাকে? রুদ্র কিছু বলল না, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। রাশেদের এই উপদেশ যে রুদ্রের উপরে কোনো রকম কোনো প্রভাব ফেলেনি সেটা রাশেদ নিজেও বুঝতে পারলেন। তাই প্রসঙ্গ পাল্টে বললেন, তুমি বোধহয় কিছু বলতে এসেছিলে। রুদ্র এবার শান্ত হলো। যা হওয়ার হয়ে গেছে, এবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। বলল, ওদের সাথে আরো কেউ আছে বাবা, আমাদের সাবধান হতে হবে। আরও একজন আছে? একজন? চমকে উঠল রুদ্র। সঙ্গে সঙ্গে ভেতরের হিংস্র সত্তাটা বেরিয়ে আসতে চাইলো। ক্রোধে জ্বলে উঠল চোখ দুটো, দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, কে সে? 3 জন আছে সন্দেহের তালিকায়। কে সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না আমি, তবে 3 জনের মধ্যে যে একজন সেটা নিশ্চিত। তপু, আকাশ আর জালাল, এদের মধ্যে কে সেটা বের করার দায়িত্ব তোমার। বাঁকা হাসলো রুদ্র। স্বপনকে না মারতে পারার আফসোস এবার এদের মধ্যে কোনো একজনকে মেরে মেটাবে। রুদ্র উঠে দাঁড়ালো। চলে যেতে নিলে রাশেদ বললেন, আর হ্যাঁ, ইন্সপেক্টরকে এত হালকাভাবে নিও না সব সময়। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ধ্বংসের কারণ হতে পারে। যা করবে ঠান্ডা মাথায় করবে। রুদ্র মাথা নাড়ল। এরপর বেরিয়ে গেল রাশেদের ঘর থেকে। রুদ্রর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো রাশেদ। এরপর আবার চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে ফেললো সে। কি বলছিস কি ভাই? আরো একটা চোর আছে দলের মধ্যে? অবাক হয়ে জিজ্ঞেস করলো উচ্ছ্বাস। রুদ্র কিছু বলল না, আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। গল করে ধোঁয়া ছাড়ছে নাক মুখ দিয়ে। রোজ রাতের মতো আজও ইউনাইটেড হসপিটালের পাশের রাস্তায় জিপের ওপর বসে সিগারেট টানছে দুজন। রুদ্রের কোনো জবাব না পেয়ে উচ্ছ্বাস আবার বলল, বুঝবি কি করে 3 জনের মধ্যে বেঈমানটাকে? কোন প্ল্যান করেছিস? রুদ্র এবারেও কিছু বলল না, তার দৃষ্টি আকাশের দিকে স্থির। উচ্ছ্বাস বুঝলো এই ছেলে এখন গভীরভাবে কিছু ভাবছে। পেটে বম ফাটলেও এখন এর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সবসময় আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবে ছেলেটা। বিরক্তিতে কপাল কুঁচকে সিগারেটে টানায়
বিরক্তিতে কপাল কুঁচকে সিগারেট টানায় মনোযোগ দিল উচ্ছ্বাস। কিছুক্ষণ পর খেয়াল করলো হসপিটালের সামনে একটা রিক্সা এসে থেমেছে। রিক্সা থেকে নেমে এলো নাজিফা। কালো রঙের হ্যান্ডব্যাগটা থেকে একটা নোট বের করে বাড়িয়ে দিল রিক্সাওয়ালার দিকে। বাকি টাকাটা ফেরত নেওয়ার জন্য অপেক্ষা করতে করতে উচ্ছ্বাসদের দিকে একটি বিরক্তি মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যে ফিরিয়েও নিল সেই দৃষ্টি। বরাবরের মতো এবারেও উচ্ছ্বাস হাসার একটা ব্যর্থ এক চেষ্টা করেছিল, তবে হয়ে ওঠেনি। নাজিফা টাকাটা নিয়ে এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনে পায়ে চলে গেল হসপিটালের মধ্যে। উচ্ছ্বাস হাতের ঘড়িতে সময় দেখে বলল, আজ নাইট ডিউটি পড়েছে বোধহয়। আমার মনে হয় মেয়েটাও তোকে পছন্দ করে। এতক্ষণে মুখ খুলল রুদ্র। চোখ বড় বড় হয়ে গেল উচ্ছ্বাসের। রুদ্রের কথাটা ঠিক হজম হলো না তার। উত্তেজনায় অস্থির হয়ে বলল, কেন? তোর এমন মনে হলো কেন? মেয়েটার চোখে তোর জন্য তীব্র বিরক্তি দেখেছি আমি। হতাশ হলো উচ্ছ্বাস, নিরাশ গলায় বলল, এতে তো অপছন্দ করা বোঝালো, পছন্দের কি দেখলি এখানে? রুদ্র এবার সরাসরি উচ্ছ্বাসের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, মেয়েটার সাথে এর আগে কখনো কথা হয়েছে তোর? না, হয়নি। কোনোভাবে পূর্ব পরিচয় আছে? কোনোভাবেই না। ওকে কখনো ডিস্টার্ব করেছিস রাস্তাঘাটে কিংবা অন্যভাবে? উচ্ছ্বাস এক প্রকার বিষম খেয়ে বলল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নির্বিকার ভাবে খুন করার সাহস আমার আছে, কিন্তু এই সাহস আমার নাই ভাই, আমার নাই। এই মেয়ে শুধু মেয়ে না, ঝাঁসির রানী। তাছাড়া রাশেদ বাবা জানলে আমার ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে দেবে, বলবে বাছাদন এবার ঘরে বসে বিশ্রাম করো, বাইরের জগৎ তোমার জন্য নহে। হেসে ফেলল রুদ্র। সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিছতে পিছতে বলল, তাহলে মেয়েটা শুধু শুধু তোর প্রতি বিরক্ত হতে যাবে কেন? তোর দিকে তাকাই বা কেন? বিরক্তি সবসময় অপছন্দের মানুষটার উপরে আসতে হবে তার কোনো মানে নেই। পছন্দের মানুষটা যখন অপছন্দের কাজ করে তখনও বিরক্তি আসে। উচ্ছ্বাস ভ্রু তুলে জিজ্ঞেস করলো, তার মানে তুইও জ্যোতিকে পছন্দ করিস, তাই এত বিরক্তি? হ্যাঁ? রুদ্র কিছু বলল না, আবার তারাই ভরা আকাশের দিকে তাকালো। চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল জ্যোতির মুখ, তার পাগলামো, কাদা, হাসা সবকিছুই। নিজের মনকে একবার প্রশ্ন করলো, পছন্দ করিস জ্যোতিকে? কিন্তু বরাবরের মতোই মন নিশ্চুপ রইল, কোনো উত্তর দিল না রুদ্রকে। রুদ্রের উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস। দুটো চোখ মেলে চাইলো বিস্তৃত আকাশের দিকে। প্রেম ভালোবাসা কি সত্যিই তাদের জন্য? তারা যে দুনিয়ায় নিজেদের জড়িয়েছে সেখানে প্রেম ভালোবাসা নামক এসব অনুভূতিকে স্থান দেওয়া উচিত? কিন্তু মনটা যে মাঝে মাঝে ভীষণ অবুঝ আচরণ করে, কিছুতেই মানতে চায় না এই নিষ্ঠুর বাস্তবতা। আরো একটা সিগারেট শেষ করে ওরা চলল নাইট ক্লাবের উদ্দেশ্যে। মদের নেশা জেগেছে, মাঝরাত অব্দি ওখানেই কাটাবে। রাত 2:30টার পর ক্লাব থেকে বেরিয়ে এলো রুদ্র আর উচ্ছ্বাস। অভ্যেস আছে তাই হুইস্কি তেমন কাবু করতে না পারলেও ক্লান্তি বেশ কাবু করে ফেলেছে দুজনকে। বাড়ি গিয়ে টানটান হয়ে শুয়ে পড়বে বিছানায়। যদিও রুদ্রের আজ বাড়ি ফেরার ইচ্ছে ছিল না, ক্লাবের ওপরের তলার রুমটা তৈরি করে রাখা ছিল তার জন্য, সাথে রাতের সঙ্গিনীও। কিন্তু পরে আর তেমন কোনো ইচ্ছে রইল না রুদ্রের। আজ নিজের ঘরে গিয়ে শান্তিতে ঘুমানোটাই বেশি ভালো মনে হলো। অগ্রহায়ণ মাস, যার আর একটা মার্গ শীর্ষ। বাংলা বছরের 8ম মাস হলেও একসময় অগ্রহায়ণী ছিল বছরের প্রথম মাস। শীত ঋতুর ঠিক আগের মাস বলে ঠান্ডার আমেজ অগ্রহায়ণ থেকেই চলে আসে। রাত 3টা, প্রায় ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে রুদ্র আর উচ্ছ্বাস। নিরিবিলি ফাঁকা রাস্তা, সোডিয়ামের আলোয় রাস্তাগুলো চমৎকার লাগছে, সাথে ঠান্ডা হাওয়া আর মেঘলা আকাশ। উচ্ছ্বাসের বেশ ভালো লাগছে এই পরিবেশ। এখানেই রাতটা থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু রুদ্রকে বলার সাহস করে উঠতে পারছে না। কারণ রুদ্রর মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার ভালো লাগছে নাকি খারাপ। হঠাৎ করেই রুদ্রের শরীর কেমন শিরশির করে উঠল। অস্বাভাবিক মনে হলো গাড়িটা। অদ্ভুত এক অনুভূতি হলো। অবচেতন মন তাকে বারবার সাবধান করতে থাকলো কোনো আসন্ন বিপদের থেকে। কিছুক্ষণ অস্থির হয়ে ভাবলো রুদ্র। উচ্ছ্বাসের সেদিকে কোনো খেয়াল নেই, সে শীতল প্রকৃতিকে অনুভব করতে ব্যস্ত। কিছু একটা ভেবে ব্রেক চাপার সাথে সাথে স্থির হয়ে গেল রুদ্র। শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সে। ব্রেক কাজ করছে না। আকস্মিক এই বিপর্যয়ে বিস্মিত হলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিল রুদ্র। মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, উদ্বিগ্ন হলে চলবে না। এইসব মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রধান কারণ হলো উত্তেজিত হয়ে পড়া। বেশিরভাগই উত্তেজনার বশে
সঠিক পদক্ষেপ নিতে ভুল করে। ভুল করা যাবে না। আস্তে করে অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিল রুদ্র। ধীরে ধীরে গিয়ার কমাতে শুরু করলো। হঠাৎ গাড়ির গতি কমে যেতে দেখে কিঞ্চিত অবাক হলো উচ্ছ্বাস। রুদ্রর দিকে তাকিয়ে কিছু বলতেই যাচ্ছিল, তখনই একে বেঁকে গাড়ি চালাতে শুরু করলো রুদ্র। উচ্ছ্বাস সঙ্গে সঙ্গেই সিট ধরে সামলে নিল। রুদ্র কি করছে কিছু বুঝতে না পেরে বলল, কি করছিস কি? আরে নেশা হয়ে গেছে নিশ্চয়ই। সর সর, আমি চালাচ্ছি। রুদ্র সামনের স্থির দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে বলল, জাম্প কর। মানে বেশি খেয়ে ফেলেছিস নাকি? দেখ ভাই, আমি কিন্তু কিছুই করিনি। ওই 4 নাম্বার বেইমানটা মোটেও আমি নয়। আমায় কেন জমের দুয়ারে পাঠাতে চাইছিস বাপ? হতভম্ব হয়ে বলল উচ্ছ্বাস। ওর মাথায় কিছুই ঢুকছে না। রুদ্র কি বলছে, কেন বলছে? হুইস্কি বেশি খেয়ে ফেললো? মাঝে মাঝে তো এর থেকেও বেশি খায়। এর আগে তো এরকম হয়নি। রুদ্র একই ভঙ্গিতে বলল, চুপচাপ লাফিয়ে পড়, নয়তো লাথি মেরে ফেলে দেব। তখন আরো বেশি লাগবে। মোরটোরও যেতে পারিস। অপশন আমার, চয়েস তোর। উচ্ছ্বাস এবার বুঝতে পারলো ঘটনার গুরুত্ব। গুরুতর কিছু না হলে রুদ্র এমন আজব কথা মোটেও বলবে না। বিগড়ে গেছে নিশ্চয়ই, কিন্তু পাগল না রুদ্র। উচ্ছ্বাস চিন্তিত কণ্ঠে বলল, আরে সমস্যা কি ভাই? গাড়িতে কিছু হয়েছে? সেটা হলে আমি তোকে ফেলে নামছি না। বল 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 বল, কি হয়েছে? রুদ্র আগের চেয়েও বেশি একে বেঁকে গাড়ি চালাচ্ছে এবার। প্রায় ফাঁকা রাস্তা বলে তেমন সমস্যা হচ্ছে না। উচ্ছ্বাসের কথার জবাব দিল না রুদ্র। শক্ত কণ্ঠে বলল, 5 সেকেন্ড দিচ্ছি। এর মধ্যে না লাফালে আমি আর মুখে কিছুই বলবো না। কিন্তু 3 সেকেন্ড। উচ্ছ্বাস জানে রুদ্র যা বলেছে তা করে দেখাতে এক মুহূর্তও ভাববে না। অনায়াসেই করতে পারবে কাজটা। আর সেটা করতে গেলে রুদ্র নিজেও বিপদে পড়বে। সে জানে রুদ্র এত সহজে হাল ছাড়ার ছেলে না। নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। ওর কথা মতো কাজ করাটাই এখন উচিত হবে। গাড়ির গতি একেবারে কম। উচ্ছ্বাসের অপেক্ষা না করে যথাসম্ভব সঠিক পজিশন নিল। লম্বা দুটো শ্বাস ফেলে লাফিয়ে পড়লো গাড়ি থেকে। রাস্তায় পড়ে 3 বার গড়াগড়ি খেলো। উচ্ছ্বাস নামতেই রুদ্র গাড়িটা আরো বেশি এলোমেলো ভাবে চালাতে আরম্ভ করলো। আশেপাশে তাকিয়ে পাগলের মতো গাড়ি ভেড়ানোর জায়গা খুঁজছে ও এখন। হাতে বেশি সময় নেই। এখনই নিরাপদ কিছুর সাথে গাড়িটা ভিড়িয়ে না দিলে ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে। বেশিক্ষণ এভাবে চালিয়ে নিতে পারবে না। কিন্তু কিছু না পেয়ে গলা শুকিয়ে এলো রুদ্রর। ঘাম বের হতে শুরু করলো। এদিকে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটা পিলারের সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেছে একটু আগেই, কিন্তু কতক্ষণ। সৌভাগ্যবশত তখনই রাস্তার পাশে মাঠের কোণে একটি ঝোপ দেখতে পেল রুদ্র। এক মুহূর্তও দেরি করলো না ও। মনে মনে নিজেকে প্রস্তুত করে মাঠের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে গেল গাড়িটা। সোজা ঝোপের মধ্যে ভিড়িয়ে দিল গাড়িটা। বেশ জোরেই লাগলো ধাক্কাটা। গাড়ির স্টিয়ারিং এ গিয়ে সজোরে লেগেছে রুদ্রের মাথা। প্রচন্ড ব্যথায় মাথাটা টনটন করে উঠল। তুলতে পারলো না কয়েক সেকেন্ড। স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে তাতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল রুদ্র। জোরে জোরে কয়েকটা শ্বাস নিল, কিন্তু মাথা তুলল না। কিছুক্ষণের মধ্যেই দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হলো উচ্ছ্বাস। রুদ্রকে এভাবে পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো। ভাবলো মারাত্মক জখম হয়েছে রুদ্রর, নিশ্চয়ই জ্ঞান নেই। উচ্ছ্বাস দ্রুত গাড়ির কাছে এলো। উত্তেজিত হয়ে রুদ্রের কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাই, এই ভাই, আরে ঠিক আছিস তুই? এই কথা বলছিস না কেন রুদ্র? রুদ্র মাথা না তুলেই বলল, বেঁচে গেছি এ যাত্রায়। প্যান্ট বানানি বন্ধ কর। স্বস্তির নিঃশ্বাস ফেলল উচ্ছ্বাস। হৃদস্পন্দন থেমে গিয়েছিল ওর। রুদ্র আস্তে আস্তে মাথাটা তুলল। সিটের সাথে হেলান দিয়ে বন্ধ করে ফেলল চোখ জোড়া। চোখ বন্ধ রেখেই বলল, তুই ঠিক আছিস? গ্যা গা জ্বলে উঠল উচ্ছ্বাসের। ওর কি হবে? ওকে তো বেশ নিরাপদে নামিয়ে দিয়েছে রুদ্র। সাথে নিজেও লাফিয়ে নামলে কি হতো? এতটা রিস্ক নেয় কেউ? আরেকটু দেরি হলে ভয়ানক কিছু হয়ে যেতে পারতো। উচ্ছ্বাস দাঁতে দাঁত চেপে বলল, আমি কেন ঠিক করতে যাব বল? আমার কি ঠিক থাকার কথা? ব্রেক ফেল গাড়িটা তো আমি চালিয়ে এনে থামালাম, তাই না? কাজেই ক্ষতিটা তো আমারই হওয়ার কথা। চোখ বন্ধ রেখেই হাসলো রুদ্র। আবছা অন্ধকারে ওকে হাসতে দেখে উচ্ছ্বাস তেজ দেখিয়ে বলল, খবরদার হাসবি না। আমাকে নামতে বলতে পারলি আর নিজে লাফাতে পারলি না। রুদ্র দুর্বল গলায় বলল, ভাবলাম মরবই যখন, একা কেন মরবো? সাথে কিছু লোকজন নিয়ে মরি, কিন্তু সামনে কাউকে পেলাম না। ব্যাড লাক।
উচ্ছ্বাস বিরক্তি নিয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। সে জানে রুদ্র কেন নামেনি, কিন্তু সেই কারণটা নিজের মুখে কোনোদিন স্বীকার করবে না রুদ্র। সেটাও খুব ভালোভাবে জানা আছে উচ্ছ্বাসের। আজকের ঘটনায় রুদ্রের মৃত্যুও হতে পারত, কিন্তু তার উপস্থিত বুদ্ধি আর স্থিরতার জন্যেই এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। উচ্ছ্বাস পকেট থেকে ফোন বের করতে করতে বলল, মাঝে মধ্যে আমার কি ইচ্ছে হয় জানিস তো, তোকে ঠাস ঠাস করে দুটো চড় মারি। নেহা তুই 1 বছরের বড়, আর রাশেদ বাবার ছেলে বলে কিছু মারতে পারি না, বুঝলি? রুদ্রের হাসির রেখাটা বড় হলো। উচ্ছ্বাস ছেলেটা এমনিতে ওকে কিছুটা ভয় পায় ঠিকই, কিন্তু সঠিক সময় রুদ্রের প্রতি ওর ভালোবাসাটাও বেরিয়ে আসে বিনা দ্বিধায়। সেই মুহূর্তে ভয়কে পাত্তা না দিয়ে শাসন করতেও জানে সে। উচ্ছ্বাস ফোনের টর্চটা জ্বালিয়ে বলল, দেখি কি হয়েছে। রুদ্রের মুখে টর্চটা ধরে দেখলো কপাল বেয়ে রক্ত ঝরছে। ডান গালটা ইতিমধ্যেই লাল হয়ে গেছে রক্তে। উচ্ছ্বাস ক্ষতটা দেখতে দেখতে বলল, চমৎকার, হাসপাতালে যেতে হবে আপনাকে। কপালটা তো খুব ভালোভাবেই তো কেটেছে। এতক্ষণে চোখ খুলে তাকালো রুদ্র। একটু ভালো লাগছে এখন, কিন্তু মাথার ব্যথাটা কমেনি, বরং সময়ের সাথে সাথে বাড়ছে। ভারী হয়ে আসছে মাথা, সোজা হয়ে বসতে ইচ্ছে করছে না। ক্লান্ত চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল, তোর সব ঠিক আছে? আমার কিছু হয়নি, শরীরের ডান সাইডে কিছুটা ব্যথা পেয়েছি, আর ডান হাতের কনুইটা ছিলে গেছে, এইটুকুই।